এই শহরে কেউ কারো নয়, রক্তে ভেসে যাচ্ছে রাস্তা। আর একজন বাবা অসহায় হয়ে তার সন্তানকে কোলে নিয়ে কান্না করছে। মানুষ দূর থেকে তাকে দেখে চলে যাচ্ছে, কেউ তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসছে না, বরং একটা অবজ্ঞার হাসি দিয়ে এমনভাবে চলে যাচ্ছে যেন এখানে কিছুই হয়নি। সমাজ যেন চুপচাপ তার কানে কানে বলে যাচ্ছে যে তোকে কেউ সাহায্য করবে না। তবে এই শহরে একটি ছেলে, যার নাম শক্তি। সে কোনো হিরো নয়, তার হাতে বন্দুক নেই, তবুও তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে শহরের বড় ব্যবসায়ী, চোর, খুনি, এমনকি পুলিশও। কিন্তু কেন? কারণ সে ভালোবাসে ন্যায়কে, কারণ সে অন্যায়কে মেনে নিতে জানে না। আর সেই কারণেই তার প্রতিটি পদে পদে এসে হাজির হয় বড় বড় বিপদ। আর এরপরেই শুরু হয় এক সাধারণ অটোচালকের অসাধারণ প্রতিশোধের কাহিনী। তবে তার এই যুদ্ধ কোনো টাকা পয়সার জন্য নয়, এই যুদ্ধ সততার জন্য, পরিবার, ভালোবাসা আর সম্মানের জন্য। তো এরকমই একটি টুইস্টে ভরপুর অসাধারণ অ্যাকশন থ্রিলার মুভি আজকে এক্সপ্লেন করতে চলেছি। মুভির নাম ভাটিকুচি। তো চলুন মুভিটি শুরু করা যাক। গল্পের প্রথমে আমরা একজন বৃদ্ধকে দেখতে পাই, যে শহরের এক কোণে তার আহত ছেলেকে কোলে নিয়ে কান্না করছে এবং রাস্তা দিয়ে যেই যাচ্ছে তাকে সে বলছে যে আমার ছেলেকে প্লিজ একটু বাঁচান, আপনারা প্লিজ পুলিশকে ফোন করুন, একটা অ্যাম্বুলেন্সে ফোন করুন না প্লিজ। কিন্তু কেউ তার কোনো কথায় পাত্তা দিচ্ছে না। সবাই এমনভাবে চলে যাচ্ছে যেন এখানে কিছুই ঘটেনি, কারণ মানুষ চায় না অন্যের ঝামেলা নিজের ঘাড়ে নিতে। তখনই আমরা দুজন ইন্স্যুরেন্স এজেন্টকে দেখতে পাই। তাদের একজনের নাম ভেনু এবং অন্যজনের নাম সুনীল। তারা হঠাৎ করেই বৃদ্ধ লোকটির কাছে এসে থামে, আর তারপর তারা হাসতে হাসতে একে অপরকে বলতে থাকে, ধুর শালা, ছেলেটার অ্যাক্সিডেন্ট না হয়ে ওর বাপের অ্যাক্সিডেন্ট হতে পারতো, ফালতু ফালতু অল্প বয়সে এখন জীবনটা যাবে। এই বলে হাসতে হাসতে তারা সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমাদের আর একজন ব্যক্তিকে দেখানো হয়, যার নাম বেনি। সে সারাদিন বাসাতেই বসে থাকে, তার কোনো কাজ বাজ নেই। এদিকে সে বিয়েও করেছে, তার দুটো বাচ্চাও আছে, কিন্তু তারা খাবে কি? তাই তার বউ এসে বেনিকে বলে, ওই তুমি সবসময় যদি এভাবে শুয়ে থাকো তাহলে কি করে চলবে? যাও বাসার বাইরে বের হও, তারপর দেখো কোনো কাজ পাও কিনা, প্রয়োজন হলে চুরি করতে নেমে যাও। এরপর আমাদের আর একজন ধনী গহনার ব্যবসায়ীকে দেখানো হয়, যার নাম জনার্দন। জনার্দন খুব বড় একজন ব্যবসায়ী, কিন্তু কেউ যদি তার কথা না শুনে চলে তাহলে সে তাকে খুন করে ফেলতেও দুইবার ভাবে না। তার অনেক টাকা, তাই পুলিশের সঙ্গে জনার্দনের একটা ভালো কানেকশনও আছে। এই কারণে পুলিশও তাকে কখনো অ্যারেস্ট করে না। আর এই জনার্দন, ভেনু এবং বেনি, এই তিনজন ব্যক্তি একটা ছেলেকে জানে মেরে ফেলার জন্য শুধুমাত্র একটা সুযোগের অপেক্ষায় রয়েছে। সেই ছেলেটি কোনো ক্ষমতাবান মানুষ নয়, তিনি একজন অটো চালক, যার নাম শক্তি। শক্তি তার বাবা মা এবং তার ছোট বোনের সঙ্গে থাকে এবং অটো রিক্সা চালিয়েই সে সংসার চালায়। শক্তি যে মহল্লায় থাকে সেখানে নীলা বলে আরেকটি মেয়েও থাকে, যাকে শক্তি খুব পছন্দ করে এবং মনে মনে ভালোবাসে। আর এই কথা শক্তির মাও জানে। তাই একদিন শক্তির মা শক্তিকে বলে, শক্তি, লীলার পরিবার খুব উচ্চশিক্ষিত, লীলাও অনেক পড়াশোনা করেছে, আর তুই একজন অটো ড্রাইভার। তাছাড়া লীলার বাবা সরকারি চাকরি করে, ওদের পরিবার কখনোই তোকে মেনে নিবে না, তাই ওকে ভুলে যা, এটাই তোর জন্য মঙ্গল হবে। তবে শক্তি তার মায়ের কথা কানেই তোলে না। সে মনে মনে বিশ্বাস করে যে লীলা একদিন তাকে অবশ্যই ভালোবাসবে এবং তাকেই বিয়ে করতে রাজি হয়ে যাবে। তাই লীলা যখনই কলেজে যাওয়ার জন্য বাসার বাইরে বের হয়, তখন শক্তি তার অটো নিয়ে লীলার সামনে এসে দাঁড়ায়। লীলা অটোতে উঠলে শক্তি লীলার কলেজে তাকে পৌঁছে দেয় এবং কলেজ শেষ হয়ে গেলে সে লীলাকে তার বাসায় আবার ফিরিয়েও নিয়ে আসে তার অটোতে করে। আর এভাবেই আরো কয়েকটি দিন কেটে যায়। একদিন লীলা যখন শক্তির অটোতে করে আসছিল, তখন শক্তি লীলাকে বলে, লীলা, তোমাকে একটা কথা বলার আছে। লীলা বলে, কি কথা বলবে বলো? আসলে আমি না তোমাকে ভালোবেসে ফেলেছি। ও তাই? ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই বলে লীলা সেখান থেকে চলে যায়। শক্তিও আজকে অনেক বেশি খুশি হয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে যে লীলাও হয়তো তাকে ভালোবেসে ফেলেছে। এদিকে ভেনু, অর্থাৎ সেই ইন্স্যুরেন্স এজেন্ট, শক্তিকে এসে বলে, ভাই, তুই তো তোর মায়ের একটা ইন্স্যুরেন্স আমার কাছ থেকে করিয়েছিস, এবার তোর ইন্স্যুরেন্সটাও আমার কাছে করিয়ে নে না, তাহলে এই মাসে টার্গেটটা আমার পূরণ হয়ে যাবে আর তোরও ইন্স্যুরেন্সটা হয়ে যাবে। তখন শক্তি বলে, ঠিক আছে, তোর যখন টার্গেট পূরণ হয়ে যাবে বলছিস, তাহলে করিয়ে দিস আমাকে একটা ইন্স্যুরেন্স। আমি এখন যাচ্ছি, তুই আমার মায়ের কাছে ফর্মটা দিয়ে আসিস, আর কোথায় সই করতে হবে সেটাও বলে আসিস, আমি সই করে দিব। এই বলে শক্তি সেখান থেকে চলে যায়। আসলে এই ভেনু শক্তির মহল্লাতেই থাকে।
তবে ভেনু মানুষ হিসাবে তেমন ভালো না। তো যাই হোক, শক্তির কথা মতো ভেনু ফর্ম নিয়ে শক্তির বাসায় যায়। শক্তি তখন বাসায় ছিল না। ভেনু তার মাকে বলে, আন্টি, আপনি আপনার ছেলেকে কয়েকদিনের জন্য বাইরে পাঠিয়ে দিন, কারণ শক্তি সবসময় লোকের সাহায্য করতে গিয়ে অন্যান্য খারাপ লোকেদের সঙ্গে মারপিটে জড়িয়ে পড়ে, আর সেই জন্য তাকে বারবার থানায়ও যেতে হয়। এখন আমাদের থানায় যে পুলিশ অফিসার এসেছে সে কিন্তু খুব কড়া। শক্তি যদি আর একবার কোনো ব্যাপারে এইরকম ঝামেলায় জড়িয়ে পড়ে তাহলে কিন্তু ওই পুলিশ অফিসার শক্তিকে অ্যারেস্ট করে জেলে ভরে দিবে। এই কথা শুনে শক্তির মা বলে, শোন ভেনু, আমার ছেলে শক্তি কখনো কোনো খারাপ কাজ করে না। সে যদি কারোর সঙ্গে কখনো ঝামেলায় জড়িয়ে পড়ে তাহলে বুঝতে হবে যে সে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তাই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তাকে যদি পুলিশ অ্যারেস্ট করে তাহলে করুক, আমি তাকে ঠিক ছাড়িয়ে নিয়ে আসবো। এই কথা শুনে ভেনু তো পুরাই অবাক হয়ে যায়। কিন্তু ভেনু কেন শক্তিকে এখান থেকে অন্য কোথাও পাঠাতে চাইছে সেটা আর একটু পরেই আমরা জানতে পারবো। অন্যদিকে শক্তি, সে তো লীলার প্রেমে পুরাই হাবুডুবু খাচ্ছে। লীলাকে না দেখে যেন তার এক মুহূর্তও কাটতে চায় না। তাই গভীর রাতেও যদি তার লীলাকে দেখতে ইচ্ছে করে তাহলে সে চোরের মতো লীলার বাসায় যায়। লীলা যদি তার মায়ের সাথে ছাদে কখনো ঘুমিয়ে থাকে তাহলে শক্তি ধীরে ধীরে লীলার কাছে গিয়ে তার গায়ের উপর দেওয়া চাদরটা সরিয়ে তার মুখটা দেখে আবার বাসায় ফিরে আসে। এভাবেই তার দিন কাটতে থাকে। একদিন লীলাকে কলেজ থেকে যখন বাসায় অটোতে করে শক্তি নিয়ে আসছিল তখন শক্তি লীলাকে বলে, লীলা, চলো না আমরা কোথাও ঘুরে আসি। সবাই তো তাদের গার্লফ্রেন্ডকে নিয়ে কত জায়গায় ঘুরতে যায়, আমারও তোমাকে নিয়ে ঘুরতে যেতে ইচ্ছে করছে। তোমার হাত ধরে ঘুরতে ঘুরতে বাদাম ভাজা খেতে ইচ্ছে করছে। লীলা বলে, এই তুমি এসব কি বলো? আর কে বলেছে আমি তোমাকে ভালোবাসি? তুমি আমাকে ভালোবাসো, সেই কথা তুমি আমাকে জানিয়েছো, কিন্তু আমি কি কখনো তোমাকে বলেছি যে আমি তোমাকে ভালোবাসি? শক্তি তো পুরাই অবাক, এই মাইয়ে কয় কি? শক্তি বলে, তুমি কি বলছো? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। লীলা বলে, তোমার মাথায় কিছু ঢোকার দরকার নেই। তাছাড়া তুমি পড়াশোনা জানো না, তুমি একটা অটো রিক্সা চালাও। তোমার সাথে আমার প্রেম কিভাবে হবে? আমার মা বাবা আমাকে জানে মেরে দিবে। তাই তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার রাস্তা দেখি। হ্যাঁ, যদি তোমার আমাকে ভালোবাসতে ইচ্ছে করে তাহলে একা একা ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। এই বলে সে সেখান থেকে চলে যায়। শক্তিও বুঝে উঠতে পারে না যে সে এখন কি করবে। এদিকে বেনি সকালে ঘুম থেকে উঠে তার শালাবাবু, যার নাম রাজু, তার সঙ্গে মদ খেতে বাসার বাইরে বেরিয়ে যায়। আসলে এই শালা আর দুলাভাই এরা দুইজনই মাতাল, তাই একসঙ্গে এরা চলাফেরা করে, চুরি করে, আর কেউ যদি তাদের খুনের বরাত দেয় তাহলে তারা টাকার বিনিময়ে কোনো মানুষকে খুন করতেও দুইবার ভাবে না। আর এভাবেই তাদের দিন কেটে যায়। তো আজকে যখন বেনু রাজুর সঙ্গে বসে মদ খাচ্ছিল তখন বেনি রাজুকে বলে যে তার এইরকম অবস্থা হওয়ার পেছনে একটা ছেলে দায়ী। বেনির অনেক টাকা পয়সা ছিল, সে বড় একটা বিল্ডিংয়ে থাকতো, তার দাপটে মহল্লার লোক ভয় গুটিয়ে থাকতো। এরপর সে অতীতের গল্প করতে শুরু করে রাজুর সাথে। একদিন বেনি একটা মানুষকে খুন করে টাকার বিনিময়ে, আর তারপর সেই মানুষটাকে তাদের গাড়ির ডিকির ভিতরে ভরে ফেলে অন্য শহরে নিয়ে যাওয়ার জন্য। বেনি এর জন্য অনেক টাকাও পেয়েছে, কিন্তু সে যখন তার দলবল নিয়ে ওই মৃতদেহটিকে গাড়িতে করে নিয়ে যাচ্ছিল অন্য শহরে তখন তাদের খুব ক্ষুধা লাগে, কিন্তু তাদের কাছে এখন কোনো টাকা নেই। তাই তারা সিদ্ধান্ত নেয় যে পাশে একটা এটিএম আছে, আর ওই এটিএম থেকে যে এবার টাকা তুলতে আসবে তার কাছ থেকে তারা টাকা লুট করে নিবে, আর তারপর সেই টাকা দিয়ে তারা খাবার খাবে। এরপর বেনি তার লোকজন নিয়ে চুপচাপ এটিএম এর পাশে বসে অপেক্ষা করে। আর ঠিক সেই সময় শক্তি তার পরিবার নিয়ে সেই এটিএম এর সামনে আসে। আজ তার বোনের জন্মদিন, তাই সে আজ কাজে যায়নি। শক্তির পরিবার আজ শক্তির বোনের জন্মদিন, তাই তারা সিদ্ধান্ত নেয় যে কিছু অনাথ শিশুদের তারা খাওয়াবে, তারপর কেক কেটে শক্তির বোনের জন্মদিন পালন করবে। শক্তির বাবা শক্তিকে বলে, শক্তি, এই নে আমার এটিএমটা নিয়ে ওই এটিএম মেশিন থেকে 10,000 টাকা তুলে নিয়ে আয়। শক্তি তার বাবার এটিএমটা নিয়ে ওই এটিএম মেশিনের কাছে যায়, 10,000 টাকা তোলে, আর তারপর সে 10,000 টাকা তুলে যখন বাহিরে বেরিয়ে আসে তখন গুন্ডারা তাকে আক্রমণ করে। তার গলায় ছুরি ধরে সমস্ত টাকা শক্তির কাছ থেকে লুট করে তারা নিয়ে যায়। শক্তি এক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে থাকে, আর তখনই বেনির সাথে শক্তির প্রথম দেখা হয়। শক্তি বেনিকে খুব ভালোভাবে চিনে রাখে। একদিন শক্তি বেনির বাসার ঠিকানা জোগাড় করে বেনির বাসায় যায় ওই 10,000 টাকা ফেরত চাইতে এবং প্রতিশোধ নিতে। বেনির বাসায় যাওয়ার পর শক্তি বেনির এক পোষা গুন্ডাকে দেখতে পায়। সে সেই গুন্ডাকে বলে, সেদিন আমার কাছ থেকে যে 10,000 টাকা লুট করে নিয়ে এসেছিলি ওই 10,000 টাকা ফেরত দে। এই কথা শুনে ওই গুন্ডাটা হাসতে শুরু করে। শক্তির মাথা এই হাসি দেখে তো পুরাই গরম হয়ে যায়। সে তখন সেই গুন্ডাটাকে মারতে শুরু করে। এই দেখে বেনির সমস্ত লোকজন এসে
শক্তিকে মারতে থাকে। শক্তি একসময় মার খেয়ে বেহুশ হয়ে যায়, আর তারপর তার জ্ঞান ফিরলে সে বাসায় ফিরে আসে। কিন্তু শক্তির তো কোনো কিছুতেই শান্তি হচ্ছে না। সে যতক্ষণ না প্রতিশোধ নিতে পারছে ততক্ষণ তার কোনো কাজে মনই বসে না। তাই সে 3 মাস পর আবার ভেনির বাসায় আসে। আর তখন শক্তিকে দেখে ভেনির গুন্ডারা বলে, খিরে তুই আবার এসেছিস টাকা নিতে, সেদিনকারের মারের ব্যথা কি কমে গেছে? শক্তি আর কোনো কথা বলে না, সে গুন্ডাদের উড়াধুরা মারতে শুরু করে দেয়। এই দেখে বেনি শক্তির কাছে আসে, আর তারপর শক্তির সঙ্গে বেনির চরম মারপিট বেঁধে যায়। একসময় শক্তি বেনিকে মেরে পুরা মাটির সাথে শুইয়ে দেয়। বেনি বাধ্য হয়ে শক্তির সেই 10,000 টাকা ফিরিয়ে দেয়। শক্তি সেই টাকা নিয়ে বাসায় ফিরে যায়। কিন্তু ভাই, যখন মহল্লার চারিদিকে এই খবর ছড়িয়ে যায় যে বেনি এবং তার গুন্ডাদের একটা সাধারণ অটো চালক এসে উড়াধুরা মেরে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে গেছে, তখন বেনিকে আর কেউ ভয় পেত না। এমনকি যারা বেনিকে টাকা দিয়ে খুন করার জন্য ডেকে নিয়ে যেত তারাও বেনিকে আর ডাকতো না। তারা সবাই মনে করত যে বেনির আগের মতো আর ক্ষমতা নেই, আর সেই কারণেই বেনির বাজার ধীরে ধীরে পড়ে যেতে থাকে। একসময় সে পুরো ভিখারি হয়ে যায়, আর তারপর সে সেই মহল্লা ছেড়ে অনেক দূরে আরেকটি জায়গায় চলে যায়। বেনির কথা শেষ হয়ে গেলে সিন বর্তমানে চলে আসে। বেনি শক্তিকে দিন রাত খুঁজে চলেছে, কারণ বেনি চায় শক্তিকে জানে মেরে ফেলতে, কারণ তার জন্যই আজকে বেনির এই দশা। অন্যদিকে লীলা, সে তার বান্ধবীদের নিয়ে খুব আনন্দেই দিন কাটাচ্ছে। একদিন যখন লীলা তার বান্ধবীদের নিয়ে শপিং করতে যায়, তখন সে লক্ষ্য করে যে শক্তি আর একটা মেয়ের সঙ্গে শপিং করতে এসেছে। লীলার ব্যাপারটা ভালো লাগে না। যে ছেলেটা তার পেছনে সবসময় ঘুরঘুর করত, সেই ছেলেটাই আজকে অন্য একটা মেয়ের সঙ্গে শপিং মলে শপিং করতে এসেছে। এটা সে মন থেকে মানতেই পারে না। তাই ওই মেয়েটি চলে যাওয়ার পর লীলা শক্তির কাছে আসে, এসে তাকে বলে, এই কি ব্যাপার, তুমি অন্য মেয়েকে নিয়ে শপিং করতে এসেছো কেন? ওই মেয়েটাকে তুমি চেনো? ওই মেয়েটা তোমার কি হয়, প্রেমিকা? আরে না না, তেমন কিছু না, আসলে আমি মেয়েটাকে চিনি, তাই আর কি। শোনো, ওইসব কাহিনী বন্ধ করো, আসল কাহিনী কি সেটা খুলে বলো। শক্তি বলে, কেন? আমি তোমাকে কেন বলবো? তুমি তো আমাকে ভালোই বাসো না। আমি তোমাকে ভালোবাসি না ঠিক আছে, কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো, আর যাকে ভালোবাসো তার কাছ থেকে কোনো কিছু গোপন করতে নেই। তাই যেটা হয়েছে সত্যি আমায় বলো। শক্তি তখন বাধ্য হয়ে লীলাকে বলে, আসলে আমার বোনের জন্মদিনের দিন কিছু অনাথ বাচ্চাদের খাওয়াতে বাহিরে বেরিয়েছিলাম, আর তখন কিছু গুন্ডা আমার কাছ থেকে 10,000 টাকা লুট করে নিয়ে যায়। আমি পুলিশের কাছে কমপ্লেন করতে চাই, কিন্তু তারা আমার কমপ্লেন নেয় না। পরে আমি সেই শয়তানটার বাসার খোঁজ নিয়ে তার বাসায় যাই, কিন্তু আমাকে মেরে তারা সেখান থেকে আমাকে তাড়িয়ে দেয়। তারপর থেকে আমি 3 মাস ডায়েট নিতে শুরু করি, জিমে যাই, ব্যায়াম করি, আর তারপর ওদের সঙ্গে লড়ার শক্তি জোগাড় করে আবার সেই শয়তানের বাসায় যাই। আর তখন তাদের মেরে আমি 10,000 টাকা ফেরত নিয়ে বাসায় চলে আসি। আমার মা বাবা এই অন্যায়ের বিরুদ্ধে লড়ছি দেখে খুব খুশি হয়েছিল। আর তার পরের দিন আমি একটা জায়গায় বসে চা খাচ্ছিলাম, আর তখন আমি একজনকে ফোনে কথা বলতে শুনতে পাই এই ওভারব্রিজের নিচে একটা লোককে তারা মেরে ফেলবে। আর এই লোকটা হচ্ছে একজন ধনী ব্যবসায়ী জনার্দনের লোক। সে জনার্দনের সঙ্গেই ফোনে কথা বলছিল। জনার্দন কাকে যেন খুন করার জন্য এই লোকটাকে কন্ট্রাক্ট দিয়েছে। এই কথা শুনে আমি তাড়াতাড়ি বাসায় ফিরে আসি, কিন্তু বাসায় ফেরার পর আমার কিছুই ভালো লাগছিল না। আমার মনে হচ্ছিল যে লোকটাকে যেভাবেই হোক বাঁচাতে হবে। আর তারপর আমি সেই ওভারব্রিজের কাছে চুপচাপ গিয়ে দাঁড়িয়ে থাকি। আসলে এই জনার্দনের লোকজন একটা ইনকাম ট্যাক্স অফিসারকে মারতে যাচ্ছে, কারণ এই অফিসার খুবই সৎ। সে জনার্দনের বাড়িতে কালো টাকা রেড করতে যাচ্ছিল। জনার্দন তাকে অনেক টাকা ঘুষ নেওয়ার জন্যও বলেছিল, কিন্তু সেই সৎ অফিসার ঘুষ নেয়নি, আর সেই কারণেই তাকে খুন করার সিদ্ধান্ত নিয়েছে জনার্দন। শক্তি ওই ওভারব্রিজের পাশে গিয়ে চারপাশটা ভালোভাবে দেখতে থাকে, আর তখন সে দেখে যে কিছু গুন্ডা চুপচাপ সেখানে বসে রয়েছে। শক্তির তাদের দেখে সন্দেহ হয়, এবং তারা সেই অফিসারকে মারার জন্য বিভিন্ন জায়গায় ছুরি, বোমা এইসব লুকিয়েও রেখেছিল। শক্তি তখন একটা গুন্ডাকে ধরে প্রচন্ড মারতে শুরু করে, আর ঠিক সেই সময় ওখানে আশেপাশে লুকিয়ে থাকা আরো অনেক কয়টা গুন্ডা শক্তিকে মারতে আসে। শক্তি তখন তাদের সঙ্গে মারপিট শুরু করে দেয়। আর শক্তি তো জিম করেছে, ডায়েট করেছে, আরো অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে, তাই শক্তির সঙ্গে তারা পেরে ওঠে না। আর ঠিক তখনই সেই ইনকাম ট্যাক্স অফিসার সেখানে আসে। একটা গুন্ডা ধীরে ধীরে ইনকাম ট্যাক্স অফিসারের কাছে যায় তাকে খুন করার জন্য, আর ঠিক সেই মুহূর্তে শক্তি সেই গুন্ডাটার উপর ঝাঁপিয়ে পড়ে। আর তখন সেই ইনকাম ট্যাক্স অফিসার শক্তিকে মারপিট করতে দেখে বলে, এই তোমরা এখানে মারপিট কেন করছো? আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি, তোমাদের পুলিশের হাতে তুলে দিব। শক্তি কিছু বলে না, সে চুপচাপ গুন্ডাটার কোমর থেকে ছুরিটা বের করে ওই ইনকাম ট্যাক্স অফিসারের সামনে ছুরিটা ছুঁড়ে মারে।
আর তারপর বলে, স্যার এই গুন্ডাটা আপনাকে খুন করতে চাইছে, কিন্তু কেন, কারা এই ষড়যন্ত্র করছে সেটা আপনাকেই খুঁজে বের করতে হবে। অফিসারের মেয়ে তখন শক্তির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। আর তারপর থেকে ওই অফিসার এবং তার মেয়ের সঙ্গে শক্তির ভালো একটা সম্পর্ক হয়ে যায়। তারা একে অপরের বাসায় যাতায়াত শুরু করে। সিন বর্তমানে আসে। লীলা হা করে শক্তির মুখের দিকে তাকিয়ে রয়েছে, আর শক্তি লীলাকে বলছে যে ওই মেয়েটি আজকে শপিং করতে আসতে চেয়েছিল, তাই আমি ওকে শপিং করতে নিয়ে এসেছিলাম। কিন্তু শক্তির এত কথা শোনার পরেও লীলা শক্তিকে বিশ্বাস করে না। সে ভাবে যে হয়তো শক্তি তাকে ইমপ্রেস করার জন্য এইসব গল্প শুরু করেছে। অন্যদিকে পুলিশ জনার্দন ও তার ছেলেকে সেই অফিসারের উপর হামলার জন্য গ্রেপ্তার করে, কিন্তু কিছুদিনের মধ্যেই তারা জামিন পেয়ে যায়। আর এই কারণেই জনার্দন সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক এই শক্তিকে তাদের মেরে ফেলতে হবে। তবে শক্তির শত্রু এখানেই শেষ না। এদিকে ভেনু অর্থাৎ সেই ইন্স্যুরেন্স এজেন্ট তার বন্ধু সুনীলকে বলে যে আমি ঠিক করে ফেলেছি যে কিভাবে আমি শক্তিকে মারব। আমি এখন প্রতি রাতে একটা অ্যাপার্টমেন্টে যাই যেখানে একটা লোক লুকিয়ে আছে। সে কন্যাকুমারীতে দুজনকে গুলি করে মেরে ফেলেছে এবং এখন এই অ্যাপার্টমেন্টে এসে গা ঢাকা দিয়ে আছে। সে সারা রাত তার লোকজন নিয়ে পার্টি করে আর দিনের বেলা পরে পরে ঘুমায়। আর সে যে বন্দুক দিয়ে খুন করেছিল সেটা ওই ফ্ল্যাটেই এক জায়গায় লুকানো রয়েছে। আমাদের শুধু ওই বন্দুকটা নিতে হবে, আর ওই বন্দুকটা যদি আমরা হাতে পেয়ে যাই তাহলে শক্তিকে মারাটা অনেক সহজ হয়ে যাবে। তারপর আমরা বন্দুকটা একটি জায়গায় লুকিয়ে রেখে দেব। যতক্ষণ পুলিশ বন্দুক খুঁজে না পাবে ততক্ষণ তারা তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে না, আর আমরাও পুলিশের হাতে ধরা পড়ব না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই ভেনু শক্তিকে কেন মারতে চাইছে, আর সেটা জানতে হলে আমাদের কিছুটা সময় পিছিয়ে যেতে হবে। কয়েকদিন আগে ভেনু ও তার 4 বন্ধু, যার মধ্যে সুনীলও রয়েছে, তারা ওই ইন্স্যুরেন্স কোম্পানির টার্গেট সম্পূর্ণ করতে না পারায় তাদের ওই কোম্পানি থেকে বাহির করে দেওয়া হয়েছে। কিন্তু তাদের তো এখন অনেক টাকার প্রয়োজন, না হলে সংসার চলবে কিভাবে। তাই ভেনু অনেকদিন ধরে একটি লোকের সম্পর্কে খোঁজ নিচ্ছিল, যার নাম লক্ষ্মীনারায়ণ। এই লক্ষ্মীনারায়ণ সম্প্রতি তার এক বন্ধুর সঙ্গে একটি কোম্পানি শুরু করেছে। তার একটা 4 বছরের ছেলেও আছে। আর লক্ষ্মীনারায়ণের প্রচুর টাকা। তাই ভেনু প্ল্যান করে যে ওই লক্ষ্মীনারায়ণের ছেলেকে তারা কিডন্যাপ করে লক্ষ্মীনারায়ণের কাছ থেকে তারা একটি মোটা অঙ্কের টাকা দাবি করবে। আর সেই কারণেই ভেনু লক্ষ্মীনারায়ণদের পরিবারের দিকে সবসময় ফলো রাখছিল। তো একদিন যখন ভেনু ওই লক্ষ্মীনারায়ণের পরিবারের উপর নজর রাখছিল, তখন একটা গাড়ি এসে হঠাৎ করেই শক্তিকে ধাক্কা মারে। ঠিক তখন লক্ষ্মীনারায়ণ সেখানে এগিয়ে আসে এবং শক্তিকে হাসপাতালে নিয়ে যায়। শক্তি ভালো হয়ে যাওয়ার পর শক্তির পরিবার লক্ষ্মীনারায়ণকে ধন্যবাদ জানায়। আর এই ঘটনার পর শক্তি ও লক্ষ্মীনারায়ণের পরিবারের মধ্যে ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে। এমনকি লক্ষ্মীনারায়ণ শক্তিকে এতটাই বিশ্বাস করতে শুরু করে যে প্রতিদিন তার স্ত্রী আর সন্তানকে নিয়ে শক্তির অটোতে করেই বাইরে বের হয়। এমনকি ওই বাচ্চা ছেলেটিকেও শক্তি স্কুলে নিয়ে আসা যাওয়া করে। এদিকে ভেনু তো জানে যে শক্তি যদি ওই ছেলেকে নিয়ে রোজ স্কুলে যায় তাহলে তারা ওর হাত থেকে ওই ছেলেটিকে কিডন্যাপ করতে কিছুতেই পারবে না। কারণ শক্তি বেনি বলে একজনকে মেরে তার কাছ থেকে 10,000 টাকা উদ্ধার করে নিয়ে এসেছিল। তাছাড়া যেখানেই অন্যায় হয় শক্তি ঝাঁপিয়ে পড়ে। তাই আগে শক্তিকে সরাতে হবে, না হলে কিডন্যাপ করা কোনোভাবেই সম্ভব নয়। আর সেই কারণেই ভেনু আর সুনীল আগে শক্তিকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান শুরু করতে থাকে। এরপর ভেনু আর সুনীল যে লোকটি কন্যাকুমারীতে দুজনকে গুলি করে মেরে ফেলেছে সেই লোকটির অ্যাপার্টমেন্টে যায়। ওই লোকটি তখন তার দলবল নিয়ে পার্টি করছিল আর মদ খাচ্ছিল। ভেনু আর সুনীল সেখানে গিয়ে চুপচাপ বসেছিল ওই বন্দুকটি চুরি করার জন্য। এরপর যখন সবাই একে একে মদ খেয়ে বেহুশ হয়ে যায় তখন তারা সেই লোকটির কোমর থেকে বন্দুকটি চুরি করে নেয়। এরপর সুনীল ভেনুকে বলে যে দোস্ত, তুই এখান থেকে পালিয়ে যা, আমি এখন এখানেই থাকবো। তুই বন্দুকটা কোনো সেফ জায়গায় গিয়ে লুকিয়ে রাখ। ওরা যখন জেগে যাবে তখন আমি ওদের বলবো যে তোর মা খুব অসুস্থ, তাই তুই বাসায় চলে গেছিস, তাহলে ওরা আর কিছুই সন্দেহ করবে না। সুনীলের কথা শুনে ভেনু সেখান থেকে পালিয়ে যায় আর তারপর সেই বন্দুকটি একটি নির্জন জায়গায় লুকিয়ে রাখে। কিন্তু পরদিন সে যখন ওই লোকানো বন্দুকটি আবার আনতে যায় তখন সে গিয়ে দেখে যে যার বন্দুক তারা চুরি করে এনেছে তার একটা পোষা গুন্ডা সুনীলকে মারছে আর জিজ্ঞাসা করছে যে বন্দুকটা কোথায় লুকিয়ে রেখেছে। কিন্তু সুনীল কিছুই বলে না। তখন সেই গুন্ডাটা ভেনুকে সেখানে দেখতে পেয়ে তাকেও মারতে শুরু করে আর তারপর ভেনুকে ছেড়ে সে আবার সুনীলকে মারতে থাকে। আর এটা দেখে তো ভেনুর মাথা পুরাই গরম হয়ে যায়। সে আর সহ্য করতে না পেরে বন্দুকটা যেখানে লুকিয়ে রেখেছে সেই বন্দুকটা বাহির করে নিয়ে আসে আর তারপর ওই গুন্ডার বুকে 2-3টা গুলি চালিয়ে দেয়। লোকটা সেখানেই মারা যায়। তবে খুন করার পর ভেনু একটু ভয় পায় না, বরং তার একটা আলাদা পৈশাসিক আনন্দ হতে শুরু করে। জীবনে প্রথম সে মানুষ মেরেছে
আর সেই মারার আনন্দে তার মনটা যেন খুশিতে ভরে ওঠে। তারপর সেই লাশ তারা গুম করে সোজা রওনা দেয় শক্তিকে মারার জন্য। শক্তি তখন প্রতিদিনের মতো তার অটো নিয়ে দাঁড়িয়েছিল, আর সেই সময় ভেনু শক্তিকে দেখে তার গায়ে গুলি চালায়। গুলিটা শক্তির গা ছুঁয়ে বেরিয়ে যায়। শক্তি ভেনুকে জিজ্ঞাসা করে, এই ভেনু, তুই আমার গায়ে গুলি কেন চালাচ্ছিস? কিন্তু ভেনু কোনো উত্তর দেয় না, সে সমানে গুলি চালাতে থাকে। শক্তি ভাব খারাপ দেখে সেখান থেকে পালিয়ে যায়। আর ঠিক সেই সময় শক্তির ফোনটা পকেট থেকে পড়ে যায়। এদিকে ভেনু শক্তিকে তাড়া করতে শুরু করে দেয়। শক্তি একটা হাউজিং কলোনিতে এসে লুকিয়ে পড়ে। আর তখন ভেনু তার এক বন্ধুকে ফোন করে বলে যে, দোস্ত, তোদের এই হাউজিং কলোনিতে শক্তি লুকিয়ে পড়েছে, তাকে দেখলে বুদ্ধি করে তোর বাসায় তাকে নিয়ে আটকে রাখ। ভেনুর কথা শুনে তার বন্ধু শক্তিকে দেখতে পেয়ে বলে, আচ্ছা, তুমি কি টিভি সারাতে এসেছো? আমার বাসার টিভিটা তো খারাপ হয়ে গেছে, আমি তো একটা মেকানিককে ফোন করেছিলাম, তুমিই কি সেই? শক্তি মনে মনে ভাবে যে বাইরে তো আমি এখন সেফ নেই, তাই ওর বাসায় ঢুকেই আমি সেফ থাকবো। এই ভেবে সে ভেনুর এই বন্ধুর বাসায় ঢুকে পড়ে। আর শক্তি সেই বাসায় ঢোকার পরেই ভেনুর বন্ধু বাহির থেকে বাসার দরজা বন্ধ করে দেয়। শক্তি বুঝে যায় যে ছেলেটি ভেনুর লোক, কিন্তু এখন তো আর কিছুই করার নেই, তাই সে চুপচাপ সেখানে বসে থাকে। এদিকে দিনের আলো ফুরিয়ে রাতের অন্ধকার নেমে এসেছে। হাউজিং কলোনিতে একটা অনুষ্ঠান হচ্ছে, যেখানে খুব জোরে মাইকে গান চালানো হয়েছে। আর এই সুযোগে ভেনু সেই বাসার সামনে আসে। এখন যদি ভেনু শক্তিকে গুলি করে মেরে ফেলে তাহলে বাহিরে আওয়াজ যাবে না, সেই কারণেই সে এখন এসেছে। ভেনু সেখানে আসার পর ওই বাসার জানলা থেকে শক্তিকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। আর তারপর কিছুক্ষণ সব চুপচাপ। ভেনু অনুমান করে যে শক্তি আর বেঁচে নেই, শক্তির গায়ে গুলি লেগেছে এবং সে ওই বাসার মধ্যেই মরে পড়ে আছে। তাই সে ধীরে ধীরে তার লোকজন নিয়ে বাসার দরজা খুলে বাসার ভিতরে ঢোকে। আর তখন সে দেখতে পায় যে শক্তি এখনো জীবিত অবস্থায় রয়েছে। তাই তারা শক্তির উপর ঝাঁপিয়ে পড়ে। আর শক্তিও তখন তার জীবন বাঁচানোর জন্য মারপিট শুরু করে। শুরু হয় উড়াধুরা মারপিট। আর এই মারপিট করতে করতে ভেনু শক্তিকে গুলি করতে গিয়ে ভুল করে তার এক বন্ধুর পায়ে গুলি করে বসে। আর সেই কারণে ভেনু সেই বন্ধুকে নিয়ে বাসার বাহিরে বেরিয়ে আসে। বাসার দরজা তালা মেরে তার বন্ধুকে হাসপাতালে পাঠানোর জন্য গাড়িতে তুলে দেয়। তবে সুনীল ওই রুমের ভিতরেই শক্তির সঙ্গে ছিল, শক্তিকে পাহারা দেওয়ার জন্য। আর এই সুযোগেই শক্তি সুনীলকে একা পেয়ে তাকে মেরে বেহুশ করে দেয়। কিন্তু তাকে তো এই বাসা থেকে বাইরে বেরাতে হবে, তাই সে বাসার দরজায় জোরে জোরে ধাক্কা মারতে থাকে। আর এই ধাক্কার আওয়াজ শুনে একজন বৃদ্ধ লোক ঘরের দরজা খুলে দেয়। এর মাঝেই ভেনু আর তার দলবল সেখানে এসে উপস্থিত হয়। শুরু হয় শক্তি আর ভেনুর দলবলের মধ্যে মারপিট। আর তখন যে লোকটির বন্দুক চুরি করে ভেনু নিয়ে এসেছিল, সেই লোকটি তার লোকজন নিয়ে সেখানে এসে হাজির হয় বন্দুক নেওয়ার জন্য। আর তারপর তারা ভেনু আর তার দলবলকে মারতে শুরু করে দেয়। আর এই সুযোগে শক্তিও ওই মহল্লা ছেড়ে পালিয়ে যায়। কিন্তু সে বেশি দূরে পালাতে পারে না, তার উপরে অনেক অত্যাচার হয়েছে, তাই সে রাস্তার পাশেই বেহুশ হয়ে পড়ে যায়। তবে শক্তির বিপদ তো কোনো কিছুতেই পিছু ছাড়ে না, তাই সে যখন বেহুশ হয়ে রাস্তার পাশে পড়েছিল তখন বেনির শালা অর্থাৎ রাজু তাকে দেখে ফেলে। আর রাজু আর বেনিও তো চায় শক্তিকে মেরে ফেলতে, তাই রাজু শক্তিকে টানতে টানতে একটি নির্জন জায়গায় নিয়ে যেতে শুরু করে তাকে মেরে ফেলার জন্য। এই সময় পুলিশ অফিসার দেখে ফেলে যে একটা ছেলেকে কে যেন টানতে টানতে অন্ধকারের দিকে টেনে নিয়ে যাচ্ছে। পুলিশ অফিসার রাজুকে ডাকে এবং বলে, এই তুমি একে টানতে টানতে কোথায় নিয়ে যাচ্ছ? আর তখন পুলিশ অফিসার লক্ষ্য করে যে ছেলেটাকে রাজু টানতে টানতে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে সে হচ্ছে শক্তি। আর এটা দেখার পরেই সেই পুলিশ অফিসার জনার্দনকে ফোন করে, কারণ জনার্দন পুলিশ অফিসারকে অনেক টাকা ঘুষ দেয়। আর এই পুলিশ অফিসার জানে যে জনার্দন শক্তিকে মারার জন্য খুঁজে বেড়াচ্ছে। পুলিশ অফিসার জনার্দনকে ফোন করে বলে, স্যার, আপনি যাকে মারার জন্য খুঁজছেন তাকে তো অন্য আরেকজন অন্ধকার রাস্তা দিয়ে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে খুন করার জন্য। জনার্দন তখন পুলিশ অফিসারকে বলে, বাহ, খুব ভালো হয়েছে, একটা কাজ করো, তুমি ওকে সাহায্য করো, আমি তোমাকে অনেক টাকা দিব। এই কথা শুনে পুলিশ অফিসার রাজুকে বলে, এই যা, এই ছেলেটাকে মেরে কোথাও কবর দিয়ে দে, তোকে আমি ধরবো না। রাজু তখন শক্তির দেহটা টানতে টানতে অন্ধকারের মধ্যে নিয়ে চলে যায়। পরদিন সকালে শক্তির যখন জ্ঞান ফেরে তখন সে দেখে যে তার চারপাশে ভেনির দলের লোকজন তাকে ঘিরে রয়েছে, সঙ্গে রয়েছে রাজু। সে যখন বেহুশ হয়ে গিয়েছিল তখন তাকে এখানে এনে রাখা হয়েছে। এরপর শক্তি লক্ষ্য করে যে রাজু বেনির সঙ্গে ফোনে কথা বলছে। বেনি রাজুকে বলছে যে আমি একটা কাজে একটু বাইরে যাচ্ছি, ততক্ষণ তোমরা শক্তিকে পাহারা দাও, আমি যখন ওকে নিয়ে আসতে বলবো তখন তোমরা ওকে আমার কাছে নিয়ে আসবে। এদিকে শক্তি তো ধীরে ধীরে আরো নিস্তেজ হয়ে পড়ছে, তাই সে সঙ্গে সঙ্গে পাশে থাকা একটি ঘরের মধ্যে ঢুকে
ঘরের দরজার খিল আটকে দেয়। রাজু আর তার লোকজনেরা শক্তির এই অবস্থা দেখে দরজার কাছে যেতে লাগলে ওই ঘরের পাশেই একটা দোকানদার ছিল। সে তাদের বলে, আরে ওকে ঘরের ভিতরে থাকতে দাও, ঘরের ভিতরে আর কোনো দরজা নেই, ও ঘরের ভেতর থেকে পালাতে পারবে না, তোমরা এখানে নাস্তা করো, তারপর দরজা ভেঙে ওকে বাহির করে নিও। এই কথা শুনে রাজু তার লোকজন নিয়ে নিশ্চিন্তে সেখানে বসে নাস্তা করতে থাকে। অন্যদিকে শক্তির পরিবার তো শক্তির জন্য খুব চিন্তায় পড়ে গেছে। শক্তি গত রাতে বাসায় আসেনি, তাই তারা থানায় যায় এবং একটা মিসিং ডায়েরিও করে। এদিকে শক্তি চুপচাপ ওই রুমের ভিতরে শুয়ে রয়েছে। সে মনে মনে ভাবছে যে আমি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করি, আর সেই কারণে যদি এরা আমাকে মেরে ফেলে তাহলে এই সমাজ আর কখনোই অন্যায়ের বিরুদ্ধে লড়বে না। আর কোনো মা বাবাই আমার মা বাবার মতো তার সন্তানকে অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে দিবে না। আমি একটা খারাপ উদাহরণ হয়ে থাকবো সমাজের কাছে, তাই যেভাবেই হোক আমাকে এখান থেকে বেঁচে ফিরতেই হবে। এইসব কথা ভাবতে ভাবতে সে কিছুটা সময় বিশ্রাম করতে থাকে, যাতে তার শরীরে কিছুটা শক্তি ফিরে আসে। আর ঠিক সেই সময় রাজু ও তার লোকজন ঘরের দরজা ভেঙে ঢুকে পড়ে। শক্তিও এক ঝটকায় উঠে দাঁড়িয়ে পড়ে। এরপর রাজু ও তার লোকজন শক্তিকে মোটরসাইকেলে করে কোথায় যেন নিয়ে যেতে শুরু করে। শক্তিও চুপচাপ ওই মোটরসাইকেলে বসে থাকে, আর তারপর সুযোগ বুঝে হঠাৎ করে সেই মোটরসাইকেল থেকে লাফ মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন সেই গুন্ডারাও শক্তিকে তাড়া করতে শুরু করে, কিন্তু শক্তি তো বেশি দূরে পালাতে পারবে না, কারণ তার গায়ে যে আর জোর নেই। তাই শক্তি তাড়াতাড়ি করে তার পকেটে কিছু খুচরো পয়সা ছিল, সেই পয়সা দিয়ে একটা খাবার দোকান থেকে কিছুটা খাবার কিনে খেয়ে নেয়, যাতে তার শরীরটা কিছুটা শক্তিশালী হয় এবং সে ওই গুন্ডাদের বিরুদ্ধে লড়াই করতে পারে। আর এর মাঝেই সেই গুন্ডারা এসে শক্তিকে ধরে ফেলে। এদিকে বেনি একটা লোককে মারার কন্ট্যাক্ট নিয়েছে, তাই সে সেই লোকটিকে হাত পা বেঁধে ট্রেন লাইনের উপরে নিয়ে যায়, আর তারপর সেই লোকটাকে সে মেরে কবর দিয়ে দেয়। এই লোকটাকে মেরে ফেলার জন্য সে অনেক টাকা পাবে। রাজু শক্তিকে নিয়ে তখন বেনির সামনে এসে হাজির হয়। বেনি তখন শক্তিকে মেরে ফেলার প্ল্যান শুরু করে। বেনির লোকজন এক এক করে শক্তির দিকে আগাতে থাকে, শক্তিকে জানে মেরে ফেলার জন্য। আর তখনই হঠাৎ করে শক্তি যেন বাঘের মতো গর্জন শুরু করে দেয়। সে একে একে বেনির সমস্ত লোককে মেরে মাটির সঙ্গে শুইয়ে দেয়। রাজু আর বেনিও তার হাত থেকে রেহাই পায় না। এরপর শক্তি যখন সেখান থেকে ধীরে ধীরে বাসার দিকে রওনা দিচ্ছিল, তখন হঠাৎ করেই বেনি পিছন দিক থেকে একটা ছুরি নিয়ে শক্তিকে মারার জন্য আগিয়ে আসে। শক্তি ছুরিটা ধরে নেয়, আর তারপর বেনির হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে শক্তি বেনির পেটে ছুরিটা চালিয়ে দেয়। বেনি সেখানেই লুটিয়ে পড়ে। শক্তি বেনিকে ডাকতে থাকে। সে বলে, বেনি, এই বেনি, ভয় পাস না, তুই মরে যাবি না, একটু চিকিৎসা করলেই তুই ভালো হয়ে যাবি। তবে ভালো হয়ে যাওয়ার পর একটা ভালো মানুষ হতে চেষ্টা করিস, সৎপথে উপার্জন করার চেষ্টা করিস, কারণ বড় হয়ে তোর সন্তান যদি জানতে পারে যে অন্যের রক্তের বিনিময়ে তুই টাকা উপার্জন করে তাকে বড় করেছিস, তাহলে সে নিজেকে ক্ষমা করতে পারবে না। যদি কোথাও কাজ না পাস তাহলে আমার সাথে যোগাযোগ করিস, আমি তোকে অটো চালানোর সুযোগ করে দিব। এই বলে শক্তি সেখান থেকে চলে যায়। আর তারপর সে একটা ফোন জোগাড় করে তার বাসায় জানিয়ে দেয় যে সে এখন কোথায় আছে। তার বাসার লোক তাকে হসপিটালে ভর্তি করায়। এদিকে জনার্দন ভেনু ও তার বন্ধুদের পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়। আর অন্যদিকে লীলা শক্তির সাথে দেখা করতে আসে। লীলা শক্তির কাছে এসে বলে, তুমি কোথায় চলে গিয়েছিলে? তুমি জানো গত রাতে আমি একটুও ঘুমাতে পারিনি। আমি বুঝতে পেরেছি যে আমার নিজের অজান্তেই আমি তোমাকে কতটা ভালোবেসে ফেলেছি। এই বলে সে শক্তিকে তার বুকে জড়িয়ে ধরে। শক্তি তখন তার সাথে ঘটে যাওয়া গতকালের সমস্ত ঘটনাটা লীলাকে বলতে থাকে, কিন্তু ভাই লীলা তো কিছুই বিশ্বাস করে না। সে শক্তিকে বলে, তুমি আবার মিথ্যে কথা বলা শুরু করেছো, আমাকে আর ইমপ্রেস করতে হবে না, আমি তো তোমাকে এমনিতেই ভালোবাসি। শক্তি আর কোনো উত্তর দেয় না। সে লীলাকে জড়িয়ে ধরে মিচকি মিচকি হাসতে থাকে। ভাই মেয়েরা মনে হয় এরকমই হয়, কি বলেন? তো কেমন লাগলো আজকের মুভিটি অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন পারলে সেটাও জানিয়ে দিন। খুব শীঘ্রই আসছি নতুন আরেকটি গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। টাটা।